না, না ফারুক ভাই, নাচতে যখন নামছিনি মানে ঘোমটা দিয়া লাভটা কি? আপনি মানে কি বলতে চান? নাম নাম বলবেন নাকি না? মানে মোট কথা বন্ধু ছিলেন, শত্রু হইয়েন না কিন্তু। আপনাদের ইতিহাস আমাদের জানা আছে। আমি একটু কনফিউশনে পড়ছি আসলে কথাটা তিনি কারে বললেন? আওয়ামী লীগ মাঠে নাই। তো জামাত কি বলছেন মনে নাকি? এখন কেন জামাতের নাম মুখে নাই না? এই যে ঢিল ছোড়াছুড়ি খেলা, এটি এখানে শেষ হয় নাই। গতকালকে মোটামুটি এক ধরনের পোস্টমর্টেম করেছেন। কেউ কেউ বলছেন যে হারুন ভাই যা বলছে সবগুলাই সত্যি। আবার কেউ বলছেন ভাই এই হারুন ভাই তো আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কইরা পার্লামেন্টে গেছে। না না, যে হারুন ভাইরে কিন্তু এতদিন সবাই একটা পজিটিভ নিত। বিশেষ করে আমি আবারও বলি, সরকার পতনের আগে বিএনপি জামাতের মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল লাস্ট একটা লম্বা সময় ধরে, সেটা কিন্তু এখন টোটালি ডিপার্চার হয়ে গেছে। মানে কি বলা যায়, একদম ছাইড়া চলে গেছে। যাই হোক, এবার কুলখানির জায়গাটা শেষ করেছেন মেজর হাফিজ। মাত্র পাকিস্তান থেকে ঘুরে আসছেন কয়েকদিন আগে। আচ্ছা যাই হোক, তো তিনি আবার যে চলমান আন্দোলন চলছে, প্রথমে জয়নাল আবেদিন ফারুক ভাই তিনি বিষয়টাকে নানানভাবে বুঝাইতে চাইছেন। এবার মেজর হাফিজ সাহেব বিএনপির স্থায়ী কমিটির খুবই গুরুত্বপূর্ণ একজন হোল্ডার, তিনি বলছেন জামায়াত ইসলামের উদ্দেশ্যে তিনি বলছেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে। কি সুযোগ? যে এই সুযোগে 1971 সালে যে রাজাকারের উপাধিটা, সেইটা নিয়ে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা 71-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হয়েছে। সম্ভবত মেজর হাফিজ সাহেব তিনি একটা জিনিস শোনেন নাই, এই যে রাজাকার শব্দটা 5ই আগস্টের আগে কিন্তু একটা অন্যরকম শব্দ হিসাবে কিন্তু এদেশের মানুষ নিছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই শব্দটা দিয়ে কিন্তু নতুন আরেকটা প্ল্যাটফর্ম বা শেখ হাসিনা সরকারের পতনের মূলে কিন্তু এই ওয়ার্ডটা ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যদিও পরে আরেকটা সেন্টেন্স ছিল, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এখন মানে ওই ভূমিকাতে কি আসলে বিএনপির শব্দটা চলে আসবে? এখন যদি বলে কে বলেছে কে বলেছে, মেজর হাফিজ মেজর হাফিজ, বিষয়টা কিরকম আসবে? তো তিনি তো একটা দলকে রিপ্রেজেন্ট করেন। যাই হোক, তো তিনি বলছেন, তিনি আসলে যেটা বুঝাতে চাইছেন যে ভুল মানুষ করেই, ভুল করে, তো ভুল করার পর কি করে, এটা নিয়ে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু জামাত ইসলাম ক্ষমা প্রার্থনা করছে না, এটি বিএনপির বক্তব্য যে রক কারা কাটে, আমরাও জিজ্ঞেস করি কারা কাটে, তো বিএনপির নেতারা বলছে আমরা জানি, একটা ট্যাগ দিয়ে দিচ্ছে কার উপর, জামাতকে আসলে হাতের রক্ত কাটে। তবে কেউ কেউ বলেন যে অতীতে কাটতো, এখন কাটে না, এখন নাকি আবার জামাত লীগ কাটে। মানে এখন কোথাও রক কাটা হলে কয়টা আওয়ামী লীগের মানুষ জামাতের মধ্যে ঢুইকা রক্ত কাটা দিচ্ছে, এরকম কিন্তু মানে পাল্টাপাল্টি একটা কাউন্টার বক্তব্য। আপনার গতকালকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক 71-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার, এই সমাবেশ থেকে প্রত্যেকটা বক্তব্য উঠে এসেছে। এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাটল আমরা দেখছি। তিনি আবার এখানে ছাত্রদের উদ্দেশ্য কিছু কথা বলছেন। তারপর তিনি বলছেন যে কিছুদিন আগে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এদেশে দেশপ্রেমিক শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাত ইসলামী। তো কেউ কেউ বলছেন যে সামরিক বাহিনীর তিনি দেখলেন কেন, কারণ সামরিক বাহিনী এখন এই সরকারের পিছনে একটা প্রধান শক্তিশালী খুঁটি, এই জন্য আগে তারা বেসিক্যালি নিজেদের নামটাই বলতে চাইছে, থাকে না যে না ইউ ফার্স্ট, তো ওই রকম করে সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক দিয়া তারপর নিজেদের নামটা বলছে, এরপরে আর কোনো শব্দ বলে নাই। কোথাও কিন্তু এখান থেকে কিন্তু আসলে বিভাজনের একটা বড় অংশ তৈরি হয়েছে। তো তিনি বলছেন বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠে একটি বাহিনী, এই বাহিনীটা কে গড়ে তুলছে? তোমরা যে সেনাবাহিনীর দেশপ্রেমিক বলছো, আর এই বাহিনীটি তো গড়ে উঠছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে, তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর-এর সৈনিক অফিসাররা। তবে মেজর ডালিমা এসে বইলা গেলেন আরেক কথা, লাইভের মধ্যে দেখছেন তো যে সেনাবাহিনী তিনি পাকিস্তান থেকে আসলেন, তারপর ভারতে গেলেন, তাকে দায়িত্ব দেওয়া ইন্দিরা গান্ধী ডাকাইলো, মানে মিস্টেরিয়াস কিছু বক্তব্য এখানে আসছে। তো আচ্ছা, এরপর আমরা দেখছি যে আমরা তাদেরকে এতদিন মিত্র হিসেবেই গণ্য করে এসেছি, তাদের উপর যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে আমরা সহমর্মিতা জানিয়েছি, তাদের দলকে যখন বিলুপ্ত করা হয়েছে ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছি। তো কমেন্টে কেউ কেউ লেখছেন দুধ কলা দিয়ে কালসাপ পড়ছেন। আপনারা এই ধরনের কমেন্ট যখন করেন মাথায় রাখা উচিত আপনার এই কমেন্টটাকে আবার এসে আরেকজন কাউন্টার করছে, তোমরা কত ভালো আমরা জানি। মূল সমস্যাটা হচ্ছে ক্ষমতা। এখন
রাজনীতি ভাই, এখানে সব কিছু এত সিরিয়াস নেওয়ার কিছু নাই। রাজনীতির মানে এটা যে একদল একদলকে কাউন্টার করবে। আপনি ট্রাম্প বাইডেনকে দেখেন, আপনি ভারতে মোদি এবং রাহুল গান্ধীরে দেখেন, তো এগুলো খুবই সিম্পল একটা জিনিস। যাই হোক, তো এরপরে বলছে যে আপনার আমরা আচ্ছা, তো এখানে নানান বক্তব্য দিয়েছেন। তো জামাত আসলে কি 1971-এর ভূমিকা নিয়ে ক্ষমা চাইবে কিনা? আমরা দেখছিলাম জামাতের আমির তিনি কিন্তু মুক্তিযুদ্ধের ইস্যুতে জামাতের ভূমিকা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, সম্ভবত একটা টেলিভিশন সাক্ষাৎকার, উল্টা প্রটেস্ট করে বসছিলেন, এটা নিয়ে হয়তো। তো যাই হোক, এই মুহূর্তে দেশকে স্থিতিশীল রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সংযত থাকবেন। একটা অস্থির ক্রান্তিকাল সময় পার করছে বাংলাদেশ। এই মুহূর্তে আপনাদের মধ্যে এই কাদা ছড়ি বিভাজন, এটা কোথাও না কোথাও দেশের জন্য কল্যাণকর হবে না। নির্বাচন, জনগণ ভোট দিবে, যাকে ভালো লাগে যারে ভোট দিবে সেই ক্ষমতা যাবে। আপনাদের এক পক্ষের কথায় আর আরেক পক্ষের কথায় আমজনতা ভেরিফাই হবে না। যারা জামাতের সাপোর্টার, কবরে গেল জামাতেও লাশ যাওয়ার আগে একটা সিল মারার সুযোগ থাকলে দাড়ি পাল্লায় মেরা যাবে। যারা বিএনপির প্রকৃত সাপোর্টার তারা ধানের শীষে মারবে। আর এই যে আওয়ামী লীগ যতই পলাতক থাকুক সুযোগ পেলে নৌকারে সিল মারবে। বাকি আছে আপনারা কাদের উদ্দেশ্যে বলতেছেন? আমজনতা, যারা সুইং ভোটার, তাই না? তো তারা কিন্তু এইসব কথা দ্বারা বিবেচিত করবে না। তাদের কাছে একটা এথিক্স আছে, তারা দেখে চিন্তা করে যে আগে একদল খাইছে, আবার আজারি বলতেছে আরেক দল খাবে, আজারি কি বলতে হয় নাকি, এরকম চিন্তাভাবনা আছে অনেকের মধ্যে। আবার কেউ আসলে রক কাটবে 71-এ এরা দেশটারে কী করছে, এরকম মিক্সিং থিঙ্কিং আছে। সো জনগণের সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দেন। দেশকে কীভাবে আগায় নেবেন সেটা নিয়ে চিন্তা করেন, ভালো হবে। ভালো থাকুন।